আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো। আজকে আমরা পড়ব নবম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞানের চতুর্থ অধ্যায় গৃহ সম্পদের ব্যবস্থাপনা। এই গৃহ সম্পদের ব্যবস্থাপনা সম্পর্কে আজকে আমরা জানব। আচ্ছা, এখানে আমাদের আসতেছে প্রথমে আমরা গৃহ সম্পদের ব্যবস্থাপনায় পাঠ 1। প্রথমে আমরা আলোচনা করব পাঠ 1। পাঠ 1-এ আমাদের আছে অর্থ ব্যবস্থাপনা। অর্থ ব্যবস্থাপনা আমরা পাঠ 1-এ আলোচনা করব। অর্থ ব্যবস্থাপনা অর্থাৎ অর্থটাকে আমরা কিভাবে পরিকল্পনা করে সুন্দর করে কিভাবে আমরা তার ব্যবস্থা ঠিক করবো বা কীভাবে আমরা খরচা করবো, এই বিষয়ে আমরা আলোচনা করবো যে অর্থ ব্যবস্থাপনা আছে। এখন অর্থ ব্যবস্থাপনা এর মধ্যে আবার আমাদের আসতেছে, যেমন অর্থ ব্যবস্থাপনার মধ্যে বাজেট আসতেছে একটা কথা, এবং বাজেট করার প্রয়োজনীয়তা কী এটা আসতেছে। তারপরে বাজেটের খাত, বাজেটের নিয়ম, বিভিন্ন বিষয় এখানে আসবে। তো প্রথমে আমরা অর্থ ব্যবস্থাপনা নিয়ে আগে আলোচনা করি যে গৃহ ব্যবস্থাপনায় এই অর্থকে বস্তুবাচক সম্পদ হিসেবে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ অর্থ ছাড়া কোনো কাজই করা সম্ভব নয়। অর্থ বস্তুবাচক সম্পদগুলোর মধ্যে অন্যতম এবং প্রধান। মানব জীবনে অর্থের গুরুত্ব অপরিসীম। যে কাজে যাওয়া হোক না কেন, অর্থ ছাড়া সেই কাজটা সম্পূর্ণ হবে না। মানুষের যে কোনো চাহিদা পূরণ করতে সবচেয়ে বেশি প্রয়োজন হয় অর্থের। অর্থের বিনিময়ে আমরা আমাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করি এবং আমরা সেবা গ্রহণ করি। অর্থকে সুষ্ঠু ও সঠিকভাবে ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের অসীম চাহিদাগুলো সীমিত অর্থ দ্বারা পূরণ করা সম্ভব। অর্থ ব্যবস্থাপনা বলতে বোঝায় লক্ষ্য অর্জন বা চাহিদা পূরণ করতে অর্থকে কিভাবে ব্যবহার করতে হবে। অর্থ গৃহ ব্যবস্থাপনার পদ্ধতিগুলো অর্থ ব্যবস্থাপনার ক্ষেত্রেও প্রযোজ্য। আচ্ছা, যেমন চাহিদা পূরণ করে লক্ষ্য অর্জনের জন্য অর্থ ব্যবহারের পরিকল্পনাটাকে বাস্তবায়ন করা এবং সবশেষে মূল্যায়ন করা। পরিবার বিভিন্নভাবে আয়ের মাধ্যমে অর্থ উপার্জন করে। এখন অন্যান্য সম্পদের মতো কিন্তু এই অর্থটাও কিন্তু পরিবারে সীমিত। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে এই সীমিত অর্থটা আমরা কিভাবে ব্যয় করব যাতে আমাদের পরিবারের চাহিদাগুলো পূরণ হয়। সেভাবে আমাদেরকে করতে হবে, চাহিদাগুলো যেন পূরণ হয়, আর ভবিষ্যতের নিরাপত্তার জন্য যেন আমরা কিছু অর্থ এখান থেকে সঞ্চয় করতে পারি। এজন্য করে এই অর্থ অর্থাৎ এই মূল্যবান সম্পদটিকে সুপরিকল্পিতভাবে ব্যয় করতে যে কৌশল অবলম্বন করা হয় সেটা হচ্ছে আসলে বাজেট। আমরা যদি বাজেট করে অর্থটা খরচ করি বা ব্যয় করি, তাহলে দেখা যাবে যে অর্থের অপচয় হবে না। আমার পরিবারের যে চাহিদাগুলো আছে, চাহিদাগুলো সুন্দরভাবে আমরা মেটাতে পারবো, এবং দেখা যাবে যে ওই অর্থ থেকে কিছু অর্থ আবার আমরা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারছি, যে সঞ্চিত অর্থ দিয়ে আমাদের ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় বা যে কোনো জরুরি অবস্থা যেন আমরা মোকাবেলা করতে পারি। এই জন্য করে আমাদেরকে অর্থটাকে পরিকল্পিতভাবে সুন্দরভাবে আমাদেরকে ব্যয় করতে হবে। তো আমরা আসতেছি এই অর্থ ব্যবস্থাপনার মধ্যে আসতেছি আমরা বাজেট নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। আসতেছি প্রথমে বাজেট। আচ্ছা, বাজেটটা কি? বাজেট হচ্ছে অর্থ ব্যয়ের পূর্ব পরিকল্পনা। যেমন কোনো কাজ করতে গেলে আমাদেরকে আগে থেকে একটা পরিকল্পনা নিতে হয়। পরিকল্পনা মোতাবেক যদি আমরা কাজটি করে থাকি,
তাহলে দেখা যাবে যে আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো এবং আমরা সফলতা অর্জন করতে পারবো। ঠিক তেমনি যখন আমরা অর্থটা ব্যয় করব তার আগে আমাকে চিন্তা করতে হবে বাজেটের ব্যাপার। বাজেট করতে গেলে বাজেটটা কি, যেটা হচ্ছে অর্থ যে আমরা ব্যয় করব তার পূর্বে আমরা একটা পরিকল্পনা করে নেব যে আমি কিভাবে আমার যেটুকু অর্থ আসলো, যেটুকু আমার আয় আছে বা যেটুকু অর্থ আমার কাছে আছে সেটা আমরা কিভাবে ব্যয় করব। তাহলে বলা হচ্ছে যে বাজেট হচ্ছে অর্থ ব্যয়ের পূর্ব পরিকল্পনা, অর্থাৎ আমরা অর্থ ব্যয় করার আগে একটা পরিকল্পনা করে নেব যে অর্থটাকে আমরা কিভাবে ব্যয় করব। তো এখানে আসছে যে আসলে বাজেটকে সম্ভাব্য আয়কে আমরা আমাদের যে আয়টা হলো পরিবারে দেখতে হবে যে আমার আসলে আয়টা কোন কোন খাত থেকে আসতেছে, সেই আয়টাকে আমি আবার কোন কোন খাতে আমরা আসলে ব্যয় করব সেটার আমাদের একটা লিখিত বিবরণ থাকবে। সুপরিকল্পিতভাবে ব্যয় করলে আমাদের কী হবে না, মূল্যবান যে অর্থের আমাদের অপচয় হবে না, উপরন্তু কী হবে, আমাদের প্রয়োজনীয় চাহিদাগুলো সুন্দরভাবে আমরা মেটাতে পারব। তো বাজেটটার প্রয়োজনীয়তাটা এখন আমরা জানবো যে বাজেট কি, এটা জানলাম। এরপরে আমরা আসতেছি যে বাজেটের প্রয়োজনীয়তা। বাজেটের প্রয়োজনীয়তা আছে, আমরা কেন বাজেট করবো, আমাদের প্রয়োজন, অবশ্যই আমাদের প্রয়োজন আছে বলেই আমরা বাজেট করে আমরা আমাদের অর্থ ব্যয় করব। বাজেটটা হচ্ছে অর্থ ব্যয়ের একটা চমৎকার কৌশল। বাজেট সীমিত অর্থে আমাদের সকল চাহিদা পূরণ করতে সাহায্য করে। আচ্ছা, প্রথমে আমরা আসতেছি যে বাজেট পরিবারের আয় ব্যয়ের সম্বন্ধে একটা আমাদেরকে স্পষ্ট ধারণা দেয়। সেটা হচ্ছে যে আমাদের আসলে কোন কোন খাত থেকে আয় আসতেছে এটা সম্বন্ধে আমরা একটা ধারণা পাই যে আমার এই খাত থেকে আয় আসতেছে, সেই আয়টাকে আমি আসলে কোন কোন খাতে আমি ব্যয় করবো তার আমার একটা ধারণা চলে আসবে যে আমার যে অর্থটা আসতেছে সেই অর্থ আমাকে এই খাতে আমাকে ব্যয় করতে হবে। তাহলে ব্যয়ের আমরা একটা ধারণা পেলাম যে আমার পরিবারে কী কী ধরনের ব্যয় হতে পারে। তারপর আসছে যে পরিবারের অপচয় রোধ করে সচ্ছলতা আনয়ন করে, অর্থাৎ আমি যখনই হিসাব করে বাজেট করে চলবো তখনই কিন্তু আমার সে অর্থটা অপচয় হওয়ার সম্ভাবনা কম থাকে। তাহলে আমার চাহিদাটা যখনই আমার অর্থটা অপচয় কম হবে তখনই কিন্তু আমার অর্থটা দিয়ে আমার চাহিদা পূরণ হওয়ার পরে কিন্তু কিছু অর্থ আমাদের হাতে থাকবে এবং দেখা যাবে যে আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমরা অর্থটাকে ব্যয় করতে পারছি। তারপর আসছে যে ভবিষ্যতের জন্য সঞ্চয়ের ব্যবস্থা নিতে সাহায্য করে বাজেট। আমি যদি একটু হিসাব করে চলি, অর্থাৎ আমার যে পরিমাণটা আয় আসলো আমি যদি চাহিদা অনুযায়ী পরিকল্পনা করে ব্যয় করি তাহলে দেখা গেল যে আমার আয়ের চেয়ে ব্যয়টা যদি আমার একটু কম হয় তাহলে আমার যেটা থাকলো যে অর্থটা আমার বেঁচে গেল সেটা আমরা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারবো জরুরি অবস্থা মোকাবিলা করার জন্য। তারপরে গুরুত্বপূর্ণ চাহিদাগুলোর অগ্রাধিকারের ভিত্তিতে পূরণ করা, অর্থাৎ আমাদেরকে দেখতে হবে যে আমার পরিবারে যে চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলোর মধ্যে কোন চাহিদাটা আমাকে আগে পূরণ করতে হবে, কোনটাকে আমাকে অগ্রাধিকার বেশি দিতে হবে, সেই জিনিসগুলো সম্বন্ধে আমরা একটু ধারণা পাবো। তারপরে বাজেট পরিবারের সদস্যদের মিতব্যয়ী হতে সাহায্য করে, অর্থাৎ যখন আমরা বাজেট করে আমাদের অর্থটা ব্যয় করব তখন অবশ্যই পরিবারের সদস্যরা কিন্তু মিতব্যয়ী হবে, তারা কিন্তু অর্থ অপচয় করবে না, তারা মিতব্যয়ী হবে এবং তারা তাদের যে প্রয়োজনগুলো সেই প্রয়োজনগুলো সুন্দরভাবে মেটাতে পারবে। বাজেট করে অর্থ ব্যয় করলে সময় ও শক্তির সাশ্রয় হয়। আমরা যদি বাজেট করে অর্থ ব্যয় করি তাহলে অবশ্যই আমাদের কী হবে, আমাদের সময় এবং আমাদের শক্তি দুটোই আমাদের বাঁচবে, আমাদের সাশ্রয় হবে, অবসর সময়ে আমরা আমাদের অতিরিক্ত কাজগুলো আমরা করতে পারব। বাজেট পরিবারের সদস্যদের সকল চাহিদা পূরণ করে তাদের সন্তুষ্টি দিতে পারে, অর্থাৎ আমরা যখনই বাজেট করব, যখনই আমরা বাজেট তৈরি করলাম, বাজেট তৈরি করার ফলে আমরা যখন ব্যয় করব তখন দেখা যাবে যে আমাদের মোটামুটি আমরা তো আগেই বাজেট করে নিয়েছি যে আমার কতটুকু আয় আসলো সেটা আমি ব্যয় করবো, কোন কোন খাতে ব্যয় করবো, অবশ্যই আমার চাহিদা অনুযায়ী আমি ব্যয় করবো এবং সেই চাহিদাগুলোর মধ্যে কোন চাহিদাটা আমাকে আগে পূরণ করতে হবে সে বিষয়ে আমরা একটা ধারণা পাবো। আর যখন আমার সেই চাহিদাগুলো পূরণ হয়ে যাবে, আমার গুরুত্বপূর্ণ চাহিদাগুলো বা আমার তারপর পর্যায়ক্রমে চাহিদাগুলো যখন আমার পূরণ হয়ে যাবে তখন অবশ্যই আমরা সবাই সন্তুষ্টি অর্জন করতে পারবো। এখন আমরা আসতেছি যে আসলে এই বাজেটগুলোকে আমরা কোন কোন খাতে
আমরা ব্যয় করব। পরিবারের বাজেটের খাত। এখন আমরা আসতেছি বাজেটের খাত। আচ্ছা, আমার যে আয়টা আসলো সেই আয়টাকে আমি আসলে কোন কোন খাতে ব্যয় করবো, এটাই হচ্ছে যে আমাদের বাজেটের খাত বলা হচ্ছে এটাকে। অর্থাৎ প্রকৃত বাজেট প্রস্তুত করার সময় কোন কোন খাতে ব্যয় করতে হবে অর্থ, সেগুলো স্থির করতে হবে। আর পারিবারিক জীবনযাপনের ক্ষেত্রে যেসব ব্যয় করতে হয় সেগুলোই আসলে আমাদের বাজেটের খাত। তো আমরা এখানে খেয়াল করব যে আসলে জীবন ধারণের যে আমাদের প্রয়োজন যেগুলো, সেগুলোতে ব্যয় করাটাই তো আসলে আমাদের বাজেটের খাত। বাজেটে আমাদের ওই জিনিসগুলো রাখতে হবে। যেমন প্রথমে আসতেছে এখানে যে খাদ্য, প্রথমে কিন্তু আমাদেরকে কী করতে হবে, খাদ্য দিকে আমাদেরকে বেশি নজর দিতে হবে। এই খাবারের ক্ষেত্রে আবার দেখা যায় যে শুকনো বাজার আছে, তারপরে কাঁচা বাজার আছে। যেগুলো শুকনো বাজার সেগুলোর আমরা একটা তালিকা করে ফেলবো এবং কতটুকু পরিমাণে নিব, সেখানে কি কি খাতে কতটুকু পরিমাণে নিব, সেগুলোর মূল্য কেমন, এই জিনিসগুলো আমাদেরকে একটু যাচাই বাছাই করতে হবে। করে নিয়ে আমাকে শুকনো বাজার হিসাব করে নিতে হবে। তারপরে কাঁচা বাজার হিসাব করে নিতে হবে। আর কাঁচা বাজার কিছু কিছু বাজার আছে, শুকনো বাজার, যেগুলো আমরা হয়তো মাসে একবার করে থাকি। আর কাঁচা বাজার হয়তো দেখা যাচ্ছে যে ওইভাবে সম্ভব না, হয়তো সাপ্তাহিক বা 3 দিন পর পর বা 2 দিন পর পর এরকম হতে পারে। তো এইভাবে আমাদেরকে দেখতে হবে যে আমি আসলে কোন কোন খাবারগুলো এখানে, শুকনো খাবারের ক্ষেত্রে আমি কী কী খাবার রাখবো, আমি কাঁচা বাজারের ক্ষেত্রে বা কাঁচা এই খাবারগুলোর ক্ষেত্রে আমি কোন খাবারগুলো রাখতে হবে। অবশ্যই পুষ্টির চাহিদার দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপরে আসতেছে যে বাসস্থান। আচ্ছা, যদি আমরা ভাড়া বাসায় থাকি তাহলে আমাদেরকে প্রথমে কাজ হচ্ছে যে আমার বাসার ভাড়াটা পরিশোধ করতে হবে। তারপরে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, আর বিভিন্ন যে বিলগুলো আছে সেগুলো আমরা পরিশোধ করবো। আর যদি নিজস্ব বাসা হয় তাহলে অবশ্যই বিদ্যুৎ বিল, গ্যাস বিল এগুলো পরিশোধ করতে হবে। এছাড়া নিজস্ব বাড়ির ট্যাক্স, বিভিন্ন সময় মেরামত করতে হয়, যত্ন কোথায় বিভিন্ন এগুলো করতে যেয়ে অনেক খরচাপাতি হয়ে যায়। তো সেগুলো আমরা আমাদের বাজেটের মধ্যে আমরা ধরে নেব। তারপরে আসতেছে বস্ত্র ও পোশাক। আমরা হয়তো প্রতি মাসে ক্রয় না করলেও আমাদেরকে মাঝে মাঝে ক্রয় করতে হয়, তার আমরা একটা তালিকা করব। তারপরে আমি একটা পোশাক মেরামত করতে হয়, তৈরি করতে হয়, মেরামত কোথায় এটার একটা খরচা আছে, সেটাও আমরা বাজেটের খাতে লিখে রাখবো। তারপরে বস্ত্র ধৌত, ইস্ত্রি করা, এগুলো বাবদেও আমাদের সাপ্তাহিক বা মাসিক বা পাক্ষিক আমাদের একটা খরচা হয়। তো এগুলো সব কিছুই আমরা বস্ত্রের যে খাতটা আছে তার মধ্যে আমরা এগুলো অন্তর্ভুক্ত করে নেব। এরপর আসতেছে শিক্ষার ক্ষেত্রে দেখা যায় যে বাড়ির হয়তো 2-1 সদস্য স্কুল কলেজ করে থাকে। প্রথমে কাজ হবে যে তাদের স্কুল কলেজের বেতন পরিশোধ করা, বই, খাতা, কলম, পেন্সিল এগুলো সময় মতো তাদেরকে সাপ্লাই দেওয়া বা নিয়ে এসে দেওয়া। তারপরে আমার যদি গৃহশিক্ষক থাকে তাহলে তার বেতনটা পরিশোধ করা। তো এই খাতগুলো আমরা কী করবো, এগুলো আমরা শিক্ষা খাতের মধ্যে এই খাতগুলোকে নিয়ে যাব। অর্থাৎ আমাদের দেখা যায় যে মেইন খাতগুলো আমরা লিখবো, তার সঙ্গে তার যে উপখাতগুলো আছে সেই খাতগুলো আমরা ওর সঙ্গে ওখানে আমরা লিখে রাখবো। এরপরে আসতেছে চিকিৎসা ফি, ঔষধ বাবদ আমাদেরকে কিছু অর্থ ওখানে রাখতে হয়। তারপরে সদস্যদের ব্যক্তিগত কার্যাবলী, অর্থাৎ ভাতা বা হাত খরচ একটা ব্যাপার আছে, সেটা একটা, সেক্ষেত্রে আমাদেরকে কিছু খরচ করতে হয়। আবার আমোদ প্রমোদের জন্য হয়তো দেখা যাচ্ছে যে সদস্যদের ব্যক্তিগত কিছু আমোদ প্রমোদ আছে, তার জন্য আমাদেরকে কিছু অর্থ ওই খাতে রাখতে হবে। এছাড়া আছে আমাদের অন্যান্য খরচ, যেমন মেহমানদারি, তারপরে বিভিন্ন জায়গায় হয়তো দাওয়াতে কোনো উপহার দেওয়া বা চাঁদা দেওয়া এরকম। তারপরে সে যাতায়াত বাবদের খরচা আছে। তারপর অনেকেই বাড়িতে, বেশিরভাগই আমরা বাড়িতে খবরের কাগজের একটা খরচা আছে। তারপরে অনেকে পাক্ষিক বা মাসিক একটা ম্যাগাজিনের ব্যবস্থা অনেকে করে থাকে। তারপরে অনেক বাড়িতে আছে গৃহকর্মী আছে, তাহলে গৃহকর্মীদের বেতন, এটাও কিন্তু আমাদেরকে কী করতে হবে, অন্যান্য খরচের মধ্যে রাখতে হবে। তারপরে আছে সঞ্চয় একটা তহবিল আছে, যে এই যে খাতগুলোতে আমরা পোস্টিং দিন বা খাতগুলো যে আমরা রাখলাম, এই খাতগুলোতে আমরা বিভিন্ন খরচপত্র করলাম। খরচপত্র করার পরে আমি মাস শেষে দেখলাম যে আমার বাজেটের খরচার পরে আমার যদি কিছু অর্থ বেঁচে যায় বা উদ্বৃত্ত থাকে, সেটা তাহলে আমরা কি করব, ভবিষ্যৎ তহবিলের জন্য আমরা এটা সঞ্চয় করতে পারি। এটা কীভাবে সঞ্চয় করতে পারবো, আমরা তো বিভিন্ন ব্যাংকে জমা রাখতে পারি, তারপরে ইন্স্যুরেন্সে রাখতে পারি,
তারপরে প্রাইজ বন্ড, সঞ্চয়পত্র, বিভিন্নভাবে আমরা আমাদের সঞ্চয়গুলো রাখতে পারি। তাহলে আমরা দেখলাম যে আসলে আমাদের যে বাজেট আছে, বাজেটটা আসলে আমরা প্রয়োজনটা কেন আমরা জানলাম, তার বাজেটে আমরা আসলে কী কী খাত রাখবো, কোন কোন খাতে কী ধরনের ব্যয় হতে পারে, তার আমরা যদি একটা পরিকল্পনা করে নিই তাহলে অবশ্যই আমার কী হবে, অর্থ ব্যয়টা আমার সুষ্ঠুভাবে পরিকল্পিতভাবে সুন্দরভাবে আমার এই যে বাজেটটা বাস্তবায়ন হবে এবং আমার কী হবে, মাস শেষে দেখা যাবে যে আমাদের ঘাটতিটা কম থাকবে, মানে আমরা পরিবারের সদস্যরা সবাই আমরা একটা সন্তুষ্ট অর্জন করতে পারবো। যখন আমাদের সব চাহিদা পূরণ হয়ে যাবে তখন অবশ্যই আমরা সন্তুষ্ট অর্জন করতে পারবো। আচ্ছা, এরপরে আমরা আসছি যে এই যে আমরা যে বাজেটটা সম্বন্ধে জানলাম, তাহলে এই বাজেটটা করার ব্যাপারে কিন্তু আমাদের আবার কিছু নিয়ম মানতে হবে। সেই নিয়মগুলো আমরা একটু দেখে নেব যে আসলে কী কী নিয়ম মানলে বাজেটটা যেন আমার সুন্দর হয় একদম, যাতে সবার জন্য, পরিবারের যে সদস্য আছে সবার জন্য যেন আমাদের ভালো হয়। তাহলে এখন আমরা আসতেছি পার্ট 2। পার্ট 2 আমরা আসতেছি বাজেট তৈরির নিয়ম। আচ্ছা, বাজেট তৈরির নিয়ম। আচ্ছা, বাজেট তৈরির কতগুলো নিয়ম আছে যা অনুসরণ করে প্রকৃত বাজেট তৈরি করা যায়। প্রতিটি কাজ যেমন নিয়ম মাফিক না করলে কাজগুলো সঠিক ও সুন্দরভাবে করা যায় না, ঠিক তেমনি আমরা যদি বাজেট করার সময় কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো যদি আমরা না মেনে বাজেট করি তাহলে বাজেটটা করলে যথার্থ ও কার্যকরী হবে না। বাজেট তৈরি করার সময় আমাদেরকে কিছু কিছু বিষয় সুন্দরভাবে মনে রাখতে হবে বা নিয়মগুলো আমাদেরকে একটু মানতে হবে, তাহলে দেখা যাবে যে বাজেটটা আমার ফলপ্রসূ হয়েছে। যেমন বাজেট সাধারণত কিন্তু মাসিক যে আয় আছে, যে ইনকাম আছে, সে মাসিক আয়ের উপরে ভিত্তি করেই কিন্তু আমরা বাজেটটা তৈরি করি। তাই মাসের সম্ভাব্য মোট আয় আগে আমাকে নির্ধারণ করতে হবে যে আমার কীভাবে আমার পরিবারে আয় আসছে, সেই আয়গুলো আমাকে আগে সুন্দরভাবে নির্ধারণ করতে হবে। নির্ধারণ করার পর আয়ের হিসাব করার সময় পরিবারের সব রকম উৎসের দিকে নজর দিতে হবে। যেহেতু অর্থ দিয়ে বাজেট তৈরি করতে হয়, তাই পরিবারের মোট আর্থিক আয় নির্ণয় করতে হবে। আমাকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে যে আমার আসলে কোন কোন খাত থেকে অর্থ আসছে, সেগুলো সঠিকভাবে আসছে কিনা সেটাও কিন্তু দেখার একটা বিষয় আছে, কারণ ওই অর্থটাকে কেন্দ্র করেই কিন্তু আমার চাহিদা পূরণ হবে, ব্যয়ের খাত করতে হবে এবং চাহিদা পূরণ হবে এবং আমাদের সন্তুষ্ট অর্জন করতে হবে। এরপরে আসছে বাজেট তৈরির দ্বিতীয় নিয়ম আসছে যে সময় বাজেটটা তৈরি করা হবে সে সময় আসলে পরিবারের সদস্যদের প্রয়োজনীয় দ্রব্য ও সেবাকর্মের একটা তালিকা করে নিতে হবে। অর্থাৎ যে সময় আমি বাজেটটা তৈরি করব সে সময় আমাকে খেয়াল করতে হবে যে ওই সময় আসলে ওই পরিবারের সদস্যদের কোন কোন চাহিদা আছে, সেই জিনিসগুলো আগে আমাদেরকে খেয়াল করতে হবে, কোন কোন দ্রব্য লাগবে থাকে। প্রয়োজনীয় দ্রব্যগুলোকে প্রধান প্রধান খাতে শ্রেণীভুক্ত করে আবার প্রত্যেক শ্রেণীর অন্তর্ভুক্ত অন্যান্য দ্রব্যের নামও ওখানে উল্লেখ করতে হবে। তারপরে তালিকাভুক্ত প্রতিটি দ্রব্যের মূল্য নির্ধারণ করার আগে আমাদেরকে কী করতে হবে, যদি আমরা একটু সঠিক প্রতিটা জিনিসের যদি একটু বাজার দর সম্বন্ধে একটা সঠিক ধারণা জানতে পারি, তাহলে দেখা যাবে যে ওই বাজেট করার সময় বিভিন্ন দ্রব্যের দামগুলো জানা থাকলে বা একটা ধারণা পাইলে বাজেটটা করা আরও সহজ হয়। এই জন্য করে কী করতে হবে যে সময় বাজেটটা করা হবে ওই সময় একটু যে জিনিসগুলো আমরা অন্তর্ভুক্ত করব বাজেটে, সেই জিনিসগুলোর আসলে ওই সময়ে বাজার মূল্যটা কত যাচ্ছে, কত হচ্ছে, এটা আমরা একটু একটা ধারণা নিব। আর এক্ষেত্রে অবশ্যই পরিবারের সকল সদস্যদের কিন্তু অবশ্যই মতামত নিতে হবে। বিভিন্ন সদস্যদের কাছ থেকে দ্রব্যমূল্য সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যেতে পারে। ভালোভাবে না জেনে জিনিসের মূল্য নির্ধারণ করলে বাজেট বাস্তবায়নে অসুবিধার সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকার জন্য আমাদেরকে অবশ্যই বাজেটে যে দ্রব্যগুলো থাকবে এগুলোর সম্বন্ধে যেন একটু
বিশেষ করে মূল্যটা সম্বন্ধে একটু ধারণা লাভ করলে আমাদের জন্য ভালো হয়। এরপরে আসছে যে আনুমানিক আয়ের একটা আমরা তো নির্ধারণ করবো যে আমাদের সঠিক আয়, ওই আয়ের সঙ্গে যেন আমাদের ব্যয়ের একটা সমতা থাকে, এটা কিন্তু অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে। কারণ মোট আয় জানার পর সম্ভাব্য আয়ের টাকার পরিমাণের সঙ্গে হিসাব করে দেখতে হবে যেন আয় ও ব্যয়ের মধ্যে একটা সমতা থাকে। অর্থাৎ আমার যে পরিমাণ আয় আসতে খেয়াল করতে হবে যে ওই আয়ের মধ্যে থেকে যেন আমার ব্যয় হয়। সঞ্চয় যদি নাও হয় তবু যেন আয় ব্যয়টা যেন সমান থাকে, আমার যেন ঘাটতি কখনোই না থাকে যে আমার আয়টা যে পরিমাণ আয় হলো আমার ব্যয় তার চেয়ে যদি বেশি হয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু আমরা ঘাটতি বাজেটের সম্মুখীন হবো এবং আমরা কিন্তু ঋণগ্রস্ত হব এবং এটা নিয়ে কিন্তু অনেক অশান্তি, দ্বন্দ্ব, ভ্যারাইটিস সমস্যা হতে পারে। এই জন্য আমরা খেয়াল রাখবো যে আমার যেটুকু আয় সেই আয়টাকে কেন্দ্র করে যেন আমার ব্যয়টা ঠিক থাকে। মধ্যবিত্ত পরিবারগুলোর বাজেটে খাদ্য খাতে শতকরা 40 থেকে 60% পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়। পক্ষান্তরে আবার নিম্নবিত্তের বাজেটে এ খাতে আয়ের শতকরা 80% খরচ হতে পারে। আয় যত বাড়ে শতকরা হারে খাদ্য খাতে কিন্তু ব্যয় তত কমে যায়। সাধারণত সর্বনিম্ন বরাদ্দ দেওয়া হয় সঞ্চয়, চিকিৎসা এগুলির ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আসছে যে পরিশেষে যে বাজেটটিকে পরীক্ষা করে দেখতে হবে যেন তা বাস্তবায়ন করা যায়। আমরা যখন বাজেট করবো অবশ্যই আমরা সব সদস্য, পরিবারের যত সদস্য আছে সব সদস্যর মতামতকে আমরা মতামত শুনে সকলের মতামত একত্রিত করে আমরা দেখবো যে আসলে কোন মতামতটা বেশি কার্যকর হচ্ছে, বা সবার সঙ্গে সবাই আমরা আলাপ আলোচনা করে আমরা একটা বাজেট প্রস্তুত করবো যাতে এই বাজেটটা বাস্তবায়ন করা যায়। আমরা একটা বাজেট তৈরি করলাম কিন্তু আমরা সেটাকে বাস্তবায়ন করতে পারলাম না, মাঝপথে এসে থেমে গেলাম, বা বাজেটে দেখা গেল যে বাজেটের যেভাবে বাজেট করেছিলাম সেটা ওরকমই থাকলে বরঞ্চ অধিক খরচা হয়েছে, আমাদের দেখা গেল যে অনেক অর্থের অপচয় হচ্ছে। তো সেরকম যেন না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো। আর এই জন্য যেখানে বলা হয়েছে যে আসলে কয়েকটি বিষয় বিবেচনায় রাখলে বাজেটকে বাস্তবমুখী করা যায়, যেমন প্রত্যেক সদস্যদের প্রয়োজনগুলোর দিকে খেয়াল রাখা, যে প্রত্যেকটা সদস্যের আসলে প্রয়োজনটা কেমন, কী কী জিনিসে তাদের প্রয়োজন, কোন প্রয়োজনটা তাদের আগে মেটাতে হবে, অর্থাৎ কোন চাহিদাটা তাদের বেশি গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে জরুরি অবস্থা মোকাবিলার জন্য আমাদের হাতে কিছু অর্থ রাখতে হবে, কারণ হঠাৎ করে বিপদ কিন্তু কখনোই বলে হয়ে আসে না। হঠাৎ করে যে কোনো সময় দেখা যায় যে কোনো একটা সমস্যার উদ্ভব হলো, সেখানে হয়তো অর্থ ছাড়া হচ্ছে না, ওই সময় যদি আমাদের হাতে অর্থ না থাকে তাহলে কিন্তু আমরা সমস্যাটা আমরা কিন্তু মোকাবিলা করতে পারবো না। এই জন্য করে আমাদের হাতে অবশ্যই কিছু অর্থ রাখতে হবে। আর দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা কিভাবে আমাদের অর্থগুলো ভবিষ্যতে যে দীর্ঘমেয়াদী যে লক্ষ্য আছে সেদিকে আমাদেরকে খেয়াল রেখে কিন্তু অর্থ আমাদেরকে ওইভাবে ব্যয় করতে হবে বা আমাদেরকে ওইভাবে সঞ্চয় করতে হবে। আচ্ছা, তোমাদের বইয়ে দেখো, সবাই একটু খেয়াল করো যে এখানে কিন্তু একটা বাজেট তুমি কীভাবে করবে, বাজেটে কিন্তু একটা নমুনা দেওয়া আছে যে একটা পরিবারে 4 জন সদস্য, সেই 4 জন সদস্যের একটা আয় কিন্তু দেওয়া আছে এখানে, যে তাদের যে পরিবারের যে আয়, এই আয়টা ওই 4 জন সদস্যরা আসলে কীভাবে ব্যয় করবে, তারা বাজেটে কোন কোন খাতগুলো রেখেছে সেই জিনিসগুলো আমরা একটু খেয়াল করব। যে এখানেও ওই খরচাগুলো জিনিসগুলো রেখেছে, যে যেমন এখানে সম্ভাব্য একটা ধরে নিয়েছে, সম্ভাব্য ধরে নিয়ে এখানে একটা শতকরা করা হয়েছে, সম্ভাব্য খরচ হতে এর চেয়ে একটু আমাদের বেশিও হতে পারে বা একটু কমও হতে পারে। তবে আমরা ধরে নিব যে যদি আমাদের একটু কম হয় তাহলে আমাদের হাতে কিছু উদ্বৃত্ত অংশ থেকে যাবে। তো এখানে দেখা গেল যে খাদ্য খাতে তারা রেখেছে শুকনো বাজার, কাঁচা বাজার এখানে রাখছে, বাসস্থানের ক্ষেত্রেও ভাড়া বাসা রাখছে, বিদ্যুৎ, গ্যাস, পানি, জ্বালানি এই জিনিসগুলো রাখছে। আবার দেখা গেল যে যদি নিজস্ব বাসা তাহলে ভাড়ার প্রয়োজন নেই। তারপরে বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, তারপরে সদস্যদের ব্যক্তিগত কার্যাবলী বা যাই অন্যান্য খরচ যেটা আছে আমরা এর আগে যে আলোচনা করলাম সেগুলো বিষয় আছে। পক্ষান্তরে তার শেষের দিকে গেল যে কিছু সঞ্চয়ের খাতাও এখানে রেখে দিয়েছে। তো যাই হোক, আমরা যদি এই নিয়মগুলো যদি মেনে চলি, যে বাজেটটা আসলে আমরা সব জানলাম যে বাজেটটা আসলে আমাদের খাতটা যদি আমরা নির্ধারণ করি এবং কী কী আমরা আয় বুঝে যদি আমরা ব্যয় করি, প্রয়োজনীয় চাহিদাগুলো যেন আমরা আগে
গুরুত্ব দিই, বা আগে যেন আমরা এটার কে মূল্যায়ন করি, যে চাহিদাটা আমাদের বেশি প্রয়োজন সে চাহিদাগুলো যেন আমরা আগে পূরণ করতে পারি। এবং সদস্যদের মতামত কিন্তু আমাদেরকে অবশ্যই নিতে হবে বাজেট করার সময়। তাহলে দেখা যায় যে তারা সেইভাবে তাদের চাহিদাগুলো বলতে পারবে। আবার আমরা যখন বাজেটটা করছি, যে কথাটা আমি একটু আগে বললাম, যে আমাদেরকে অবশ্যই বাজার দর দেখে বাজেট করতে হবে। তা না হলে দেখা গেল যে আমি অনেক আগে যে বাজেটটা করেছি, আমি যদি সেইভাবে যদি কোনো দ্রব্যের মূল্য যদি এখনও বর্তমানে ধরি, তাহলে কিন্তু দেখা যাবে যে অনেক ঘাটতি চলে। কারণ অনেক দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি বা বিভিন্ন জিনিসের দাম সময়ের সাপেক্ষে যে জিনিসগুলো বেড়েছে, সেই জিনিসগুলো অবশ্যই আমাদেরকে বাজার যাচাই করে তারপরে কিন্তু আমাদেরকে বাজেটের মানে বাজেটটা তৈরি করাটা সবচেয়ে বেশি ভালো হবে। এবং এখানে দেখা গেল যে আমরা যদি সঞ্চয়ের খাতটাও যদি একটু গুরুত্ব দিই, তাহলে বাজেটটা আমাদের আরেকটু ভালো থাকবে। আর সর্বোপরি আমরা খেয়াল রাখবো যে যত কিছু হোক না কেন বাজেটটা যেন আমাদের ভালো থাকে। যেমন যেটা হয় সেটাকে বুঝে যদি আমরা ব্যয় করি, যেমন সেটা হবে সুষম বাজেট। আয় যতটুকু আয় ততটুকু ব্যয়, সেটা হবে আমাদের সুষম বাজেট। আর যদি আয়ের চেয়ে যদি আমাদের ব্যয়টা বেশি হয়ে যায়, সেটা হবে আমাদের ঘাটতি বাজেট। তবে এই ঘাটতি বাজেট আমাদের কখনোই কাম্য নয়। ঘাটতি বাজেট আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। বৃত্তীয় যে বাজেটটা আছে, সেই বাজেটের প্রতি আমরা একটু খেয়াল রাখবো যে এখানে আমার যে পরিমাণ আয় আছে তার চেয়ে যদি আমরা ব্যয়টা একটু কমাই ফেলি, তাহলে আমাদের হাতে কিছু অর্থ থেকে যাবে, অর্থ সঞ্চয় হবে। তাহলে সেটা হবে আমাদের কাছে। তো আমরা খেয়াল রাখবো এবং থাকবো, চেষ্টা করবো যে সবসময় যেন উদ্বৃত্ত বাজেটটাই যেন আমরা করতে পারি। তো আজকে এ পর্যন্তই। সামনের ক্লাসে বা আগামী ক্লাসে আমরা বাকি পাঠগুলো আবার পড়বো, আলোচনা করবো একটা নিয়ে। আর এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর বাসায় একটু বেশি বেশি করে পড়বে। কারণ সামনে পরীক্ষা, আমরা চেষ্টা করব মানে সবসময় মনোযোগ সহিত ভালোভাবে বাসায় আমরা পড়াশোনা করবো। সময় যেন আমাদের অপচয় না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো। সবাইকে ধন্যবাদ।